ললিতা দেবীর দুই বৌমা মল্লিকা এবং মনীষা। আজ তার বড় বৌমা মল্লিকার দিদি, জামাইবাবু এবং দুই ছেলে তাদের বাড়িতে এসেছে। সকাল থেকে দুই বৌমা এই নিয়ে খুব ব্যস্ত, কিন্তু ললিতা দেবী দেখা নেই। মনীষা তার বড় জায়ের কাছে গিয়ে বলে, দিদি, আমি ওদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে এসেছি। বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর দিদি জামাইবাবু মনে হয় চা খাবে। চায়ের সঙ্গে কি দেব? কি দেব মানে কি? চায়ের সঙ্গে সাধারণত যেগুলো দেওয়া হয় সেগুলোই দিয়ে দে। দেখ, আমি এখানে রান্নার জোগাড় করছি, তুই ওদিকটা সামলে নে প্লিজ। এভাবে আমাকে বিরক্ত করিস না। দিদি, আমি তো সামলে নেব, কিন্তু একবার আমাকে বলে দাও যে আমি তাদেরকে কি খেতে দেব। আরে বাবা, ওই দিকটা দেখ না, ওখানে চিপস, বাদাম, বিস্কুট, মিষ্টি সব রাখা আছে, ওখান থেকে সব নিয়ে দিয়ে দে। দিদি, সমস্যাটা তো এখানেই। এদিকে কোথাও তো আমি চিপস, বিস্কুট, বাদাম, ড্রাই ফ্রুটস কিছুই দেখতে পাচ্ছি না। কিছু পাচ্ছিস না মানেটা কি? কই দেখি। এই বলে মল্লিকা ওখানে গিয়ে খুঁজতে শুরু করে, কিন্তু সত্যি সত্যি সেখানে কিছুই ছিল না। মা কোথায় আছে? মাকে একবার ডেকে আনতো। মা তো নেই, মা তো মন্দিরে গেছে। আমার বাপের বাড়ির লোক আসবে আর মা হুট করে মন্দিরে চলে গেল? আগে থেকে কি যাওয়ার কথাটা ছিল? আমি ওসব জানি না দিদি, এখন আমি কি করব আমাকে বলো। কি আর করবি, পার্লেজি বিস্কুট দিয়ে চা দিয়ে দে, আমি তাড়াতাড়ি লুচিগুলো ছেঁকে নিচ্ছি। থেকে থেকে জিনিসপত্রগুলো যে কোথাও উদাও হয়ে যায় কে জানে। এভাবেই দুই যা কোনো রকমের ব্যাপারটাকে ম্যানেজ করে। ললিতা দেবীর পরিবার বেশ সচ্ছল ছিল। তার স্বামী বড় বাজারে বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। বাড়িতে খাবার দাবার এবং আয়েশারামের জিনিসের অভাব ছিল না। বাড়িতে যেই আসুক না কেন তাকে অনেক বেশি খাতির করা হতো। এরকমই একদিন ললিতা দেবীর বান্ধবী রচনা দেবী সেখানে আসে। তাকে বসিয়ে ললিতা দেবী বলেন, রচনা, বস বস, কি খাবি বল। কি আর খাবো, আমার তো ডায়াবেটিস ধরা পড়েছে, অর্ধেকের বেশি খাবার আমার বারণ। আজকালকার সব মানুষদের কি যে ডায়াবেটিস ধরেছে, অত খাবার বাদ দিলে চলে? এনে, এতে ড্রাই কাজু বাদাম আছে, খেয়ে দেখ, খুব মজা লাগবে। না বাবা, এত হাই প্রোটিন খাবার আমি খাবো না। আরে বাবা, এগুলো কি বাইরের? এগুলোকে আমি ঘরে ড্রাই রোস্ট করেছি। আমাদের তো প্রতি মাসে ৩-৪ কেজি করে ড্রাই ফ্রুট খাওয়া হয়, সব বাড়িতেই রোস্ট করা হয়। আচ্ছা ঠিক আছে, তুই এই চকলেট আর কুকিজ গুলো খা, খুব টেস্টি। এগুলো তো অর্ডার দিয়ে বানানো। বাবা, তোর বাড়িতে এলে একেবারে 1000 রকমের খাবার মজুদ থাকে। তোরা কি সবাইকেই এত এত করে খাবার খেতে দিস? আরে খাবার খাওয়াতে কোনোদিনও কিপটেমো করতে হয় নাকি? লোকজনকে খাওয়ালে আমার মন ভালো হয়। এই একটা কাজ করে না আমি মনে মনে অনেক শান্তি পাই। সেটাই তো দেখতে পাচ্ছি, লোকজনকে খাইয়ে আর গাদা গাদা টাকা খরচ করেই তো শান্তি। এতে টাকা খরচের কি হয়েছে? সামান্য একটু খাবার খাওয়ালে যদি আমার কমে যায়, তাহলে ওরকম টাকা রেখে লাভই বা কি বলতো? কয়েকদিন পরের ঘটনা। রচনা দেবীর ছোট বৌমা মনীষা তার কাছে আসে আর বলে, মা, কালকে আমার বাবার কাকুরা আসবেন, কাকুর মেয়ের বিয়ে, সেজন্যই নিমন্ত্রণ করতে আসছেন। আরে তাই নাকি? হে তো খুব ভালো কথা। অনেকদিন হয়ে গেল তোমার বাবার সাথে দেখা হয়নি। বাবাও বলছিলেন আপনি থাকবেন কিন্তু মা। আরে হ্যাঁ রে বাবা, থাকবো না মানে কি? এতদিন পরে বিয়াই মশাই আসছেন, আমি থাকবো না তো কে থাকবে শুনি? পরের দিন সকালবেলা ললিতা দেবী তার বড় বৌমা মল্লিকার কাছে গিয়ে বলে, বৌমা, আজকে ছোট বৌমার বাবারা আসছে, তুমি জানো তো? হ্যাঁ মা, আমি জানি। মনীষা তো বাজারে গেছে, কিছু টাটকা মাছ পেলে আনবে বলল। হ্যাঁ হ্যাঁ, আমায় ও বলেই গেছে। আসলে আমি না একটা সমস্যায় পড়ে গেছি। তোমার রচনা মাসিমার না শরীরটা হঠাৎ খুব খারাপ। ওর বাড়িতে ছেলের বউ কেউ নেই, ওরা বেড়াতে গেছে। আমাকে একবার ডাকছি, দেখি ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি বিপদ বলো তো, এদিকে আবার ছোট বৌমার বাবারা আসছে। কি করবো না করবো কিছু যেন খুঁজে পাচ্ছি না। মা, কাউকে পাঠিয়ে তাকে দিয়ে রচনা আন্টিকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেই তো হয়। না না, এইভাবে যাকে তাকে আমি ভরসা করতে পারি না। যতই যাই হোক, বয়স্ক মানুষ, যাত্রার হাতে এইভাবে ছাড়া তো যায় না বলো। রচনা আমার এতদিনের বন্ধু, আমারও তো কিছু দায়িত্ব রয়েছে নাকি? এক কাজ করো, তুমি এদিকটা সামলে নাও, আমি বরং ওকে ডাক্তার দেখিয়ে আনি। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে মা, আমি সামলে নেব, আপনি ওদিকটাই দেখুন। ললিতা দেবী তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে যান। এদিকে কিছুক্ষণ পর মনীষার বাবা এবং কাকুরা আসে। রান্নাঘরে গিয়ে মনীষা ডিনার সেট বার করতে চায় এবং বলে, দিদি, এই কাবার্ডের মধ্যে ডিনার সেট গুলো ছিল না? কই একটাও তো দেখতে পাচ্ছি না, তুমি দেখেছো? আরে বাবা, ওখানেই তো সবকিছু থাকে, ভালো করে লক্ষ্য করে খোঁজ, ওদিকেই ঠিক পাবি। দিদি, তুমি একবার এসে দেখে যাও না। এরপর মল্লিকা সেদিকে যায় এবং গিয়ে দেখে সত্যি সত্যি নতুন ডিনার সেট একটাও নেই।
পুরানো কয়েকটা প্লেট পড়ে রয়েছে। কি ব্যাপার বলতো? মায়ের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে বাড়িতে সবকিছু ঠিকঠাক জায়গায় থাকে আর সঠিক পরিমাণে মজুদও থাকে, আর আমাদের বাপের বাড়ি থেকে কেউ এলেই সবকিছু যেন কেমন একটু উদাও হয়ে যায়। দিদি, এই ব্যাপারটা তো আমি আমার বিয়ের পর থেকেই লক্ষ্য করছি। আগের বারেও তো আমার মায়েরা যখন এসেছিল তখনও তো খাবারের কিছু ছিল না, কিন্তু সরাসরি বলতে খুব খারাপ লাগে এটা। সন্ধ্যাবেলা দুই বৌমা তাদের শাশুড়ির কাছে যায় আর গিয়ে বলে, মা আজকে কি হয়েছে জানেন? আত্মীয়রা যখন বাড়িতে এলো তারপর হঠাৎ দেখি বাড়িতে একটাও ডিনার সেট নেই। কিছুদিন আগে যখন আমার দিদি জামাইবাবু এসেছিল তখনও বিস্কুট কুকিজ সবকিছুটা উদাও ছিল। আচ্ছা মা, আমাদের আত্মীয় স্বজনরা এলে জিনিসপত্রগুলো যায় কোথায় বলুন তো? কোথায় আবার যায়? যেখানকার জিনিস সেখানেই তো থাকে। তোমরা ভালো করে খোঁজো না তা আমার কি? সে না হয় হলো, কিন্তু আমাদের বাড়ির লোকেরা এলে আপনি বা অন্য কোথাও চলে যান কেন? আরে বাবা, প্রত্যেকবারে কোনো না কোনো ঝামেলা হয়ে যায়, আর তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। বলো, আমি কি ইচ্ছা করে চলে গিয়েছিলাম? এক মিনিট, তোমরা দুজনে কি আমাকে সন্দেহ করছো? শোনো, আমার উপরে মিথ্যে অপবাদ দিও না। এভাবেই ললিতা দেবী তার দুই বৌমাকে অনেক ছোট বড় কথা শোনান, যার ফলে দুজনের মুখেই আর কোনো কথা বেরোয় না। কয়েকদিন পর ললিতা দেবী তার ছোট বৌমা মনীষার কাছে এসে বলে, বৌমা, আমার ফোনে না একটুও চার্জ নেই। তুমি তোমার ফোন থেকে তোমার রিনা দিদিকে একটা ফোন লাগিয়ে দাও তো, ওর সাথে একটু কথা বলি। আসলে পরের সপ্তাহে বিনাকে দেখতে লোকজন আসবে, এ নিয়ে একটু আলোচনা করার ছিল। মনীষা তার ফোন নিয়ে তার শাশুড়িকে দিয়ে দেয়। বিকেলবেলা মনীষা তার বড় জায়ের ঘরে যায় আর বলে, দিদি, আমি প্রমাণ পেয়ে গেছি প্রতিবারে আমাদের আত্মীয় স্বজনরা এলে জিনিসপত্র উদাও হয়ে যায় কেন। তাই নাকি? ওই দেখি কি প্রমাণ পেয়েছিস? আজ সকালে মা না রিনা দিদির সঙ্গে কথা বলবে বলে আমার ফোনটা চেয়েছিল। আমার তো মনেই ছিল না যে আমার কল রেকর্ডিং অপশনটা অ্যাক্টিভ আছে। মা যে রিনা দিদির সঙ্গে কথা বলেছে সমস্ত কথা কল রেকর্ড হয়ে গেছে, সেটাই তোমাকে শোনাবো, দাঁড়াও। এই বলে মনীষা কল রেকর্ডিংটা অন করে। কিরে রিনা, এই সপ্তাহে আসবি তো? তোর বোনকে দেখতে আসার কথা আছে, তোর মনে আছে তো? আর বলো না মা, তোমার জামাইয়ের তো এখনো একটুও সময় নেই। আমি হয়তো এইবারে যেতে পারবো না গো, এবারটা কোনো রকমে ম্যানেজ করে নাও। এই না, তোর ভরসায় আমি বসে আছি। তুই তো জানিস তোর ছোট বোন তোর দুই বৌদির হাতে রান্না একদম পছন্দ করে না। লোকজন এলে কিভাবে কি ম্যানেজ করবো বলতো? আচ্ছা মা, বিনা তো ভালোই রান্না করতে পারে, ওকে রান্না করতে বলো। শুধু শুধু বৌদিদের হাতে এত বড় দায়িত্ব দিয়ে লাভ নেই, ভালো কাজকে ওরা খারাপ করে দেবে। না না, ওদের হাতে আবার এইসব দায়িত্ব দেয় নাকি কেউ? কদিন থেকেই যা জ্বালাচ্ছে না আমাকে। কেন, এবার আবার কি হলো মা? আরে বাবা, দুদিন ছাড়াই খালি ওদের বাপের বাড়ির লোকজন এসে হাজির হয়ে যায়। বুঝতে পারছিস না? এখানে এসে ভালো মন্দ খেতে পেয়েছে কয়েকবার, তাই তো আর লোভ সামলাতে পারে না। আমার না প্রচুর রাগ হয়, কিন্তু আমি তো কিছু বলতেও পারি না। না, কি আর করবে, বসে বসে ওদেরকে খাওয়াও আর কি। এত সহজ নাকি? আমি ফ্রি ফকটে জিনিস বিলোই না। শেষের কয়েকবার থেকে না একটা ফোন দিবার করেছি, বেশ কাজ হচ্ছে। ও তাই নাকি? আসলে বৌদিদের বাপের বাড়ির লোকেরা তো শুরু থেকেই এরকম, দুদিন ছাড়াই আমাদের বাড়িতে এসে পড়ে থাকে। ব্যাপারটা না আমিও লক্ষ্য করেছি জানো। তা তুমি কি উপায় বার করলে, মানে কি ফোন দিয়ে বার করেছো শুনি? আমি তো খাবার দাবার আর ডিনার সেট সবকিছু লুকিয়ে রাখছি, আর ওদের আসার কথা বললেই আমি কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছি। বেশ দারুণ ব্যাপার তোমার তো বেশ বুদ্ধি। রেকর্ডিং শেষ হয়ে যাবার পর মল্লিকা খুবই রেগে যায় আর বলে, ছি 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 ছি, মা আমাদের বাপের বাড়ির লোকের সম্পর্কে এরকম ধারণা রাখে? ওরা কি খেতে পায় না যেখানে এসে পড়ে থাকে? মা যে এত নীচ কল্পনা করবে আমি তা কখনো ভাবিনি। দিদি, এর জবাব কিন্তু আমাদেরকে দিতেই হবে। ব্যাপারটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। জবাব তো আমি দেবই, তবে এমন জবাব দেব যে মা নিজে থেকে এসে নিজের ভুলটা স্বীকার করে। দেখতে দেখতে তাদের ছোট ননদ বিনার দেখাশোনার দিন এসে যায়। বিনা সকাল থেকে নিজেই সমস্ত রান্না বান্না করে, তার দুই বৌদিকে রান্নাঘরে ঘেঁচতেও দেয় না। কিছুক্ষণ পর বিনা টেবিলে সমস্ত খাবার সাজিয়ে রাখে। শেষে ডাল আনতে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং ডাল টেবিলের উপরে পুরো ছড়িয়ে যায়। এ বাবা, এটা কি করলি তুই? পুরো টেবিলের সমস্ত খাবারে ডাল ভরে গেছে, দই মিষ্টি সব ডালেতে মিশে গেছে একেবারে। এবার কি হবে? আর কিছুক্ষণের মধ্যেই তো লোকজন এসে হাজির হয়ে যাবে, ওদের কাছে এই সব খাবার নিয়ে যাবি? ঠিক এমন সময় মনীষা সেখানে এসে বলে, মা একটু আস্তে কথা বলুন, ওনারা সবাই তো এসে গেছেন, আমি তো ওদেরকে ডাইনিং এ বসিয়েছি। ব্যাস, সব কাণ্ড শেষ। এবার এই সম্বন্ধটা আর হতে পারবে না। দেখো এখানে কি কাণ্ড ঘটেছে। সবকিছু দেখার পর মল্লিকা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বিনাকে নিয়ে ওদের কাছে যান,
ওখানে গিয়ে কথাবার্তা বলুন, আমি আর মনীষা এদিকটি সামলাচ্ছি। কিন্তু তোমরা এই কম সময়ে কি করে কি করবে বলো তো? কি করব দেখছি, আপনি এখন যান, বাকিটা আমাদের উপরে ছেড়ে দিন। ললিতা দেবীর মাথা কাজ করছিল না। তিনি তার বড় বৌমার কথা অনুযায়ী মেয়েকে সেখান থেকে নিয়ে যান এবং তাকে সাজিয়ে গুজিয়ে পাত্রপক্ষের কাছে বসিয়ে দেন। 1 ঘন্টা পর মনীষা সেখানে গিয়ে বলে, আপনারা সবাই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যান, আমরা টেবিলে খাবারটা সাজিয়ে দিয়েছি, এবার একটু খেতে আসতে হবে। মনীষার কথা শুনে ললিতা দেবী অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকেন। এদিকে পাত্রপক্ষ খাওয়া দাওয়া সেরে বেশ হাসি খুশি মুখে বাড়ি ফিরে যায়। তারা চলে যাবার পর ললিতা দেবী বলেন, বৌমা, এত কম সময়ে এত কিছু খাবার কি করে তৈরি হলো? এখানে তো খাবার ডেলিভারি দিতে আসতেও প্রায় 1.5 ঘন্টার উপরে লেগে যায়। মা, বড়দি তার দাদাকে ফোন করেছিল। দাদাবাবু অফিস থেকে বেরিয়ে একটা 5 স্টার রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করিয়ে তাড়াহুড়ো করে নিয়ে এসেছে, সেখান থেকেই সবকিছুর ব্যবস্থা করা গেছে। এসব কথা শুনে ললিতা দেবী নিজের ভুল বুঝতে পারেন এবং খুবই লজ্জিত হন আর বলেন, বৌমা, আজকে তোমার বাপের বাড়ির লোকেরা আমাকে এই মহা বিপদের হাত থেকে রক্ষা করেছে, আর আমি সবসময় তাদেরকে গায়ে পড়া পেটুক ভাবতাম। আমি অনেক খারাপ খারাপ কথা তাদের ব্যাপারে বলেছি। তার থেকে বড় কথা, আমি এমন কিছু কাজ করেছি যার জন্য আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এই তো কয়েকবার আমি তাদেরকে খেতে দেব না বলে সমস্ত খাবার লুকিয়ে রেখেছি, আর আজকে তারাই আমার মান সম্মান বাঁচালো। আমরা এই সমস্ত কথা জানি মা, কিন্তু এই ব্যাপারটা এতটাই খারাপ লাগছিল যে আমরা সরাসরি আপনাকে আর কিছুই বলতে পারছিলাম না। আসলে প্রথম প্রথম তো বিশ্বাসই হতো না যে আপনি যেখানে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে এত খাতির করে খাওয়ান, সেখানে আমাদের আত্মীয়দের বেলায় কেন এরকম করেন। আমাকে তোমরা ক্ষমা করে দাও মা, আমি নিজেই জানি না কেন আমি এত নীচ ব্যবহার করেছি। এতে করে যে আমি কত ছোট হয়েছি সে আমিই জানি। মা, আপনি আপনার ভুল যে বুঝতে পেরেছেন এটাই আমাদের কাছে যথেষ্ট। আপনাকে এভাবে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না। আর হ্যাঁ, আমাদের বাপের বাড়ির লোকেরা কখনোই এখানে খাবারের লোভে আসে না, তারা ভালোবাসার লোভে আসে এখানেই। আর যদি আপনার মেয়ের বিয়ের পরে আপনি ওদের বাড়িতে যান আর তার আত্মীয় স্বজনরা আপনাদের সঙ্গে এরকম ব্যবহার করে, তখন আপনার কেমন লাগবে বলুন তো? তুমি একদম ঠিক কথা বলেছো বৌমা, আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। নিজের মেয়ে আর বৌমার মধ্যে একটা দেওয়াল তুলেছিলাম, যেখানে আজ আমাকে নিজেই লজ্জায় মুখ লুকাতে হচ্ছে। এভাবেই ললিতা দেবী বারবার তার বৌমাদের কাছে ক্ষমা চান। ললিতা দেবীর 2 বৌমা তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে আর কখনোই আগের মতো সমস্যা দেখা দিত না। ললিতা দেবী তার বৌমার বাপের বাড়ির লোকজনকে অনেক বেশি আদর আপ্যায়ন করেন এবং তার মনের গ্লানিও মুছে যায়। শহরের ধনী ব্যবসায়ী অমরনাথ বাবু খুবই অহংকারী এবং বদমেজাজি মানুষ ছিলেন। এমনই একদিন এক ভিখারি তার বাড়ির সামনে ভিক্ষা করতে আসে। সেই সময় অমরনাথ বাবু খবরের কাগজ পড়ছিলেন। ভিখারিটি সেখানে এসে বলেন, বাবু, আমি খুব গরিব মানুষ, আমার ছেলের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে বলেছে ডাক্তার, দয়া করে আমি কিছু ভিক্ষা দিন। ভিখারির আওয়াজ পেয়ে অমরনাথ বাবু খবরের কাগজ থেকে চোখ সরিয়ে যেই তাকে দেখেন, অমনি চিৎকার করে বলেন, এই আমার বাড়িতে ভিখারি কোথা থেকে এলো? তুই কোথায় দিয়ে এখানে ঢুকলি? সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় সব মরে গেল? তোকে বাড়িতে ঢোকার কে অনুমতি দিল? এমন সময় গার্ড ছুটতে ছুটতে সেখানে আসে এবং বলে, স্যার, আপনি আমাকে ডাকছেন? তোরা কি সকলে ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিচ্ছিস নাকি? না, আমি তোদের ঘুমানোর জন্য এখানে টাকা দিই। এই ভিখারিটা এখানে কি করে ঢুকলো? একে এক্ষুনি বের করে দে, আর কাউকে বল এখানে ভালো করে জল দিয়ে যেন পরিষ্কার করে দেয়। গায়েতে এক গাদা নোংরা ময়লা নিয়ে আমার বাড়িতে ঢুকেছে। আগে স্যার, আমি বুঝতে পারিনি এ কি করে ঘরে ঢুকেছি। আমি এক্ষুনি একে তাড়িয়ে দিচ্ছি। এই চল চল, এখান থেকে চল। এভাবেই গার্ডটি ভিখারিটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর অমরনাথ বাবুর চাকর সেই জায়গাটি জল দিয়ে ভালো করে ধুয়ে দেয়। আসলে অমরনাথ বাবু এ ধরনেরই মানুষ ছিলেন। তিনি গরিব মানুষদেরকে খুবই ঘেন্না করতেন। যদিও তার এই স্বভাব তার স্ত্রী মনিকা দেবীর একেবারেই পছন্দ ছিল না। এসব দেখে তিনি বলেন, তুমি কি ধরনের মানুষ বলো তো? আজ উপরওয়ালা তোমাকে সামর্থ্য দিয়েছে বলেই তো গরিব মানুষেরা তোমার কাছে হাত পেতে ভিক্ষা করতে আসে। কোথায় তুমি তাদেরকে দুহাত ভরে দেবে তা নয়, তাদেরকে তুমি এভাবে অপমান করে দুচ্ছি করে তাড়িয়ে দিচ্ছ। দেখো, ওই সকাল সকাল ভিখারিটা এসে আমার পুরো মুডটা নষ্ট করে দিয়েছে। তার উপরে তুমি এইভাবে জ্ঞান দিও না তো। আমি এই টাকাগুলো ভিখারির জন্য ইনকাম করছি না। যাও, এখন আমার ব্রেকফাস্টটা রেডি করো, আমি এক্ষুনি অফিসে বেরোবো। এরপর মনিকা দেবী সেখান থেকে চলে যায়। অমরনাথ বাবু যখন ব্রেকফাস্টের টেবিলে খাবার খাচ্ছিলেন, তখন তার একমাত্র মেয়ে রূপা সেখানে আসে এবং তাকে বলে,
বাবা আজ কলেজে আমার পরীক্ষা আছে, তুমি কি আমাকে একটু ড্রপ করে দেবে কলেজে? তোমার কটা থেকে পরীক্ষা মা? আমি অফিসে তো বেরোচ্ছি। আচ্ছা আমি ড্রাইভারকে বলে দেব তোমাকে কলেজে যেন ছেড়ে দেয়। এরপর ড্রাইভার রূপাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই তাদের গাড়ি খারাপ হয়ে যায়। এমন সময় রূপা গাড়ি থেকে নেমে অটো রিক্সা খুঁজছিল, কিন্তু কেউই তার কথা শুনতে রাজি ছিল না, কারণ তার কলেজটি ছিল একেবারে আলাদা রুটে। ধীরে ধীরে সময় কাটে। এদিকে তার পরীক্ষার জন্য অনেক দেরি হয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে রূপার ভীষণ কান্না পায় এবং তার চোখ থেকে জল পড়তে শুরু করে। এমন সময় এক অটোরিকশা তার কাছে এসে দাঁড়ায় এবং ড্রাইভার শিবু তাকে জিজ্ঞাসা করে, আরে ম্যাডাম, আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন নাকি? আমাকে বলুন, যদি আমি কোনো রকমের সাহায্য করতে পারি। আসলে আমি গার্লস কলেজে পড়ি আর আজ আমার পরীক্ষা শুরু হতে মাত্র 15 মিনিট বাকি আছে। দেখুন না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর কোনো অটো ওই রুটে যেতে চাইছি না। এখন আমি কিভাবে কলেজে পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অটোতে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি সত্যি বলছেন? আপনি আমাকে কলেজে পৌঁছে দেবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর শিবু রূপাকে তার কলেজে পৌঁছে দেয়। অটো থেকে নেমে রূপা শিবুকে টাকা দিতে যায়। তখন শিবু বলে, ম্যাডাম আপনি আগে পরীক্ষা দিতে যান, নাহলে আপনার অনেক দেরি হয়ে যাবে, আর টাকা না হয় পরেই দেবেন। পরীক্ষার চিন্তায় তখন রূপার মাথা কাজ করছিল না, তাই সে আর কথা না বলে দৌড়ে কলেজের মধ্যে চলে যায়। ঘন্টা তিনেক পর পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে সে কলেজ থেকে বেরিয়ে আসে এবং এসে দেখে শিবু তার অটো নিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। শিবুকে দেখে সে এগিয়ে আসে এবং বলে, আজ আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই পরীক্ষাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। এই নিন আপনার ভাড়া, তার সঙ্গে বকশিসও। এই বলে রূপা শিবুকে কিছু টাকা দেয়, কিন্তু শিবু সে টাকা নিতে রাজি হয় না এবং সে বলে, ম্যাডাম আমি আপনার বিপদে খালি সাহায্য করেছি, এতটুকুই তো। আসলে আমি পড়াশোনার মূল্যটা বুঝি, পরীক্ষা মিস হলে যে কতটা কষ্ট সে আমিই জানি। তাই নাকি? তা তুমি কিছু পড়াশোনা জানো? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। আমি জিওগ্রাফিতে এমএ করেছি। আজকালকার যা চাকরির বাজার সে আমি ভালো করেই জানি। অনেক পরীক্ষা দিয়েও যখন চাকরি পাইনি, বাধ্য হয়েই তো অটো চালাচ্ছি। তবে পড়াশোনার কদর আমি খুব ভালো করেই বুঝি। শিবুর কথা শুনে রূপা অবাক হয়ে যায়। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। শিবু রূপাকে বাড়িতে ছেড়ে দেয়। এরপর রূপার কাছ থেকে টাকা না নিয়ে শিবু চলে যায়। সেদিন শিবুর সঙ্গে পরিচয় হওয়ার পর রূপা সারাক্ষণ তার কথাই চিন্তা ভাবনা করে। এরপর থেকে মাঝে মধ্যেই তাদের দেখা হতো এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একদিন রূপা শিবুকে বিয়ে করে এবং তাদের বাড়িতে নিয়ে আসে। রূপাকে এভাবে এক গরিব অটোরিকশাওয়ালার সঙ্গে বিয়ে করতে দেখে অলোকনাথ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যান এবং তিনি বলেন, তুই এই গরিব ভিখারি রিস্কাওয়ালাটাকে বিয়ে করেছিস? তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এর কাছে কি এমন আছে? না আছে টাকা পয়সা, না আছে ঘর দৌড়। তুই কি দেখে একে বিয়ে করেছিস? অমরনাথ বাবুর মেয়ের রূপা একেবারে বাবার বিপরীত স্বভাব পেয়েছিল। বাবার কথা শুনে সে বলে, বাবা তুমি এভাবে বলছো কেন? ও গরিব আমি জানি, আজ সুযোগের অভাবে ওকে অটোরিকশা চালাতে হয়, কিন্তু তা বলে তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। তোর তো অনেক বড় সাহস হয়ে গেছে। তুই এই ছেলের জন্য আমার মুখে মুখে তর্ক করছিস? বেরিয়ে যা এই মুহূর্তে, ছেলেটাকে নিয়ে আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যা বলছি। এইভাবে অমরনাথ বাবু তার মেয়ে এবং নতুন জামাইকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শিবু রূপাকে নিয়ে তাদের ছোট্ট বাড়িতে ফিরে আসে। শিবুর বাড়িতে তার মা ও দুই বোন ছিল। তারা প্রত্যেকে রূপাকে অনেক আদর করে বরণ করে ঘরের ভিতরে নিয়ে আসে। শিবুর মা চন্দনা দেবী বলেন, মা এই গরিবের ভাঙাচোরা ঘর, আজ থেকে এটাই তোমার শ্বশুর বাড়ি। আমরা হয়তো তোমাকে তোমার বাবার মতো রাজমহল আর ধন দৌলাতে সুখ দিতে পারবো না, কিন্তু একটা কথা দিতে পারি, ভালোবাসার কোনো খামতি আমাদের কাছ থেকে তুমি পাবে না। মা দেখুন, ধন দৌলত টাকা পয়সা এসব আমার কিছুই চাই না। আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটুকুই আমি পেতে চাই। আর ভাঙা ফাটা যাই হোক না কেন, এটা আজ থেকে আমারই বাড়ি, তাই এটা আমার কাছে কোনো রাজমহলের থেকে কম নয়। রূপার কথা শুনে চন্দনা দেবীর চোখে জল চলে আসে। সেদিন খাওয়া দাওয়ার পর রাতে যে যার বিছানায় শুতে যায়। রূপা লক্ষ্য করে তার শাশুড়ি তাদের জন্য একটি ভালো বিছানা তৈরি করে দিয়েছে। কিছুক্ষণ শোয়ার পর রূপা জল খাওয়ার জন্য ঘর থেকে উঠে বাইরে আসে এবং এসে দেখে তার শাশুড়ি এবং তার দুই ননদ মেঝেতে একটি পাতলা মাদুর পেতে শুয়ে আছে। তার ছোট ননদ টুম্পা ঠান্ডায় কাঁপছে এবং চন্দনা দেবীকে বলছে, মা আমার না খুব শীত করছে, আজকে কি ঠান্ডাটা একটু বেশি নাকি বলো তো? আমার তো গলা হাত পা সব জমে যাচ্ছে। এই কথা শুনে রূপা বলে, এ কি তোমরা এভাবে একটা মাদুর পেতে মেঝেতে শুয়ে আছো কেন?
আজকে তো প্রচন্ড ঠান্ডা, গায়ে তোমরা পাতলা দুটো চাদর দিয়েছো মাত্র, এতে কি আর ঠান্ডা কাটবে? বৌমা তুমি এখানে উঠে এলে কেন? কি দরকার ছিল বলতে হয়, টুম্পা দিয়ে আসতো। আর আমাদের তো কোনো কষ্ট হচ্ছে না মা, আমরা গরিব মানুষ, এভাবে শোয়া আমাদের অভ্যেস আছে। তাছাড়া আমরা তো মেঝেতেই ঘুমাই, না জানি তোমার ঘুমাতে কত কষ্ট হচ্ছে। তুমি তোমার বাবার ঘরে নরম মোলায়েম গদিতে আর ভালো পালঙ্কে ঘুমাতে, আজ তোমাকে একটা শক্ত বিছানায় ঘুমাতে হচ্ছে। মা তোমার ঘুম আসছে না বুঝি? মা, বিছানায় আমার কোনো কষ্ট হচ্ছে না। টুম্পা আমাকে অত মোটা মোটা দুটো কম্বল দিয়েছে, আর এখানে তো একটাও কম্বল নেই। তোমরা একটা কম্বল নিয়ে সবাই মিলে গায়ে দাও, এভাবে ঠান্ডায় শুয়ে থাকলে তো অসুখ করবে। আরে না না মা, তার কোনো দরকার নেই, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না, ওটা তোমরাই নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। মা, আপনি যদি ওটা না নেন তাহলে সারা রাত আমি এখানেই বসে থাকবো, তখন ভালো হবে তো? তাই যা বলছি তাই শুনুন, টুম্পাকে বলে একটু আরাম করে ঘুমান। আপনারা শীতে এভাবে কষ্ট পাবেন আর আমি ওই ঘরেতে আরাম করে ঘুমাবো? এটা কি কখনো হতে পারে নাকি? রূপা এভাবে জেদ করতে থাকলে চন্দনা দেবীর আর কিছুই বলার থাকে না। এরপর তারা রূপার ঘর থেকে একটা কম্বল নিয়ে এসে তিনজন মিলে আরাম করে ঘুমায়। পরের দিন সকালবেলা বাকিদের সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে টুম্পা। তাকে দেখে চন্দনা দেবী বলেন, আরে বৌমা তুমি এত সকাল সকাল উঠতে গেলে কেন? বাইরে ঠান্ডা বাতাস বইছে, হুট করে ঠান্ডা লেগে গেলে তখন কি হবে বলো তো? মা, আপনি কি ভাবছেন কোটিপতি বাবার মেয়ে বলে কি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম আমি? তা কিন্তু একেবারে নয়। আমি আমার মায়ের মতো খুব ভোরে ভোরে উঠতে পারি, আর বাড়ির সমস্ত কাজ করার অভ্যাসও আমার আছে। আমাকে দিন, আজ রান্নাটা কিন্তু আমি করব। কিন্তু মা তোমাদের ব্যাপারটা আলাদা, তোমরা গ্যাস ওভেনে রান্না বান্না করতে, আর আমাদের এখানে কাঠের চুলো। তোমার পক্ষে চুলোতে রান্না করা খুবই কষ্টকর ব্যাপার মা। দেখুন মা, আমি চেষ্টা করে দেখতে ক্ষতি কি? এখন থেকে তো আমাকে কাঠের চুলোতেই রান্না বান্না করতে হবে, তাই যত তাড়াতাড়ি শিখে নেব ততই ভালো হবে। এই বলে রূপা কাঠের চুলোতে রান্না করার চেষ্টা করে, কিন্তু ধোঁয়াতে গোটা ঘর ভরে যায় এবং সে কাঁচতে থাকে। এমন সময় তার বাবা অমরনাথ বাবু সেখানে এসে উপস্থিত হন এবং তাকে দেখে চন্দনা খুবই খুশি হয়ে যায়। চিৎকার করে বলে, বাবা তুমি? আমি জানতাম বাবা তুমি নিশ্চয়ই আসবে, তোমার একমাত্র মেয়েকে ছেড়ে তুমি এক মুহূর্ত থাকতে পারবে না। অমরনাথ বাবুকে দেখে চন্দনা দেবী এগিয়ে আসেন এবং বলেন, আরে বিয়াই মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। টুম্পা, বিনা, তাড়াতাড়ি এদিকে আয় মা, ওনাকে বসার জায়গা দে আর হাত মুখ ধোয়ার জলও দে। শুনুন, এখানে আমি আপনার বেয়াই না, আমি শুধু এখানে আমার মেয়ের রূপার বাবা। আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে, আর আমি মাথা গরম করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। তাই আমি সেই ভুলে সংশোধন করতে এসেছি। আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। বাবা, তুমি এসব কি বলছো? দয়া করে এভাবে বলো না। দেখেছো মা, আমার কথা অমান্য করার শাস্তি কি? বিয়ের পর তোমাকে কি রকম কষ্টের মধ্যে ওরা রেখেছে। এই সমস্ত ধোঁয়া ধুলো থেকে আমি তোমাকে কত দূরে সরিয়ে রাখি। তোমাকে আমি ফুলের মতো যত্ন করে মানুষ করেছি, আর আজ তোমাকে এইভাবে কষ্ট করতে হচ্ছে। আমার ঘরেতে ড্রাইভার, মালিক এরা বলছে এদের থেকে ভালো অবস্থায় থাকি। ব্যাস বাবা, থাক প্লিজ, তুমি আর কিছু বলো না। তুমি শুধু টাকা পয়সা, প্রতিপত্তি এসবই চেনো, আর মানুষের মন, ভালোবাসা, সম্পর্ক এসবে তোমার কাছে কোনোই দাম নেই। টাকা পয়সা থাকলে ভালোবাসা, সম্পর্ক সবকিছুই কেনা যায়। এই ভিখিরির বাড়িতে দেখে তোকে এত কষ্টের জীবন আমি মোটেই কাটাতে দেবো না। বাবা, তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। তুই এদের জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস তো? দেখবি একদিন তোকে খুব পস্তাতে হবে। অমরবাবু সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন। এমন সময় শিবু সেখানে আসে। সে খুব আনন্দিত ছিল অমরনাথ বাবুকে দেখে। সে একটি প্রণাম করে তাকে বলে, বাবা আপনি এসেছেন, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদই আমি আজ কি? আজ অটো রিক্সা চালিয়ে কি তোমার 500 টাকা ইনকাম হয়েছে? এই পয়সা তো আমাদের বাড়ির চাকরকে আমরা বকশিস দিই। না মানে বাবা। খবরদার, তোমার মতো গরিব অটোওয়ালার মুখে বাবা ডাক একদম মানায় না। আমাকে একদম বাবা বলে ডাকবে না। এই বলে অমরনাথ বাবু সেখান থেকে চলে যান। এদিকে এমন পরিস্থিতির কারণে সবাই কিছুক্ষণ চুপ করে থাকে, কারোর মুখে কোনো কথাই আসছিল না। ঠিক এমন সময় শিবু নীরবতা ভঙ্গ করে বলে, আরে বাবা, তোমরা এখানে পাথরের মতো হয়ে গেলে কেন? আমার আনন্দের কারণটা কেউ আমাকে জিজ্ঞাসা করলে না? মা রূপা, আমি একটা ভালো চাকরি পেয়েছি। আমি অনেকদিন ধরে এই চাকরিটার জন্য নিজেকে তৈরি করছিলাম। কত বছর পর আমাদের রেজাল্ট বেরিয়েছে, আর সেই গ্রেডেই তো আমি চাকরিটা পেয়েছি। শিবুর কথা শুনে রূপা এবং তার পরিবারের সবার মুখে হাসি ফোটে। তাদের আনন্দের সীমা থাকে না। 2 বছর পরের ঘটনা। আজ শিবুর বড় 3 তলা বাড়ি, আর তার 2 বোনের বিয়ে হয়ে গেছে এবং রূপার একটি মেয়ে সন্তান হয়েছে। এদিকে অমরনাথ বাবু খুবই অসুস্থ, তাই মেয়েকে দেখার জন্য
ড্রাইভারকে নিয়ে তিনি আবার তার মেয়ের বাড়িতে আসেন, কিন্তু এইবারে সেখানে এসে তিনি চমকে যান। 2 বছর আগে যেখানে একটি মাটির কুড়ে ঘর ছিল, আজ সেখানে পাকা 3 তলা বাড়ি। এই পরিবর্তন তিনি স্বপ্নেও কল্পনা করেননি। এদিকে রূপা তাকে দেখতে পায় এবং এগিয়ে এসে তার বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়িতে সবাই উপস্থিত ছিল। তিনি শিবুকে দেখে বলেন, বাবা শিবু, আমাকে ক্ষমা করে দাও। ওই সময়ে আমি তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি, তোমাকে তোমার পরিবারকে অনেক ছোট করেছি। আমি তখন একেবারেই বুঝতে পারিনি যে তুমি আমার মেয়ের যোগ্য জীবন সঙ্গী। আমার এত টাকা সম্পত্তি থাকা সত্ত্বেও আমি আমার মেয়েকে খুশিটা দিতে পারিনি, তা তোমার পরিবারের থেকে পেয়েছি। বাবা, আপনি আমার কাছে এইভাবে ক্ষমা চাইবেন না। আপনি আমার গুরুজন। আমি আপনাকে আমার মায়ের মতনই সম্মান করি। এরপর তাদের সবার মন থেকে রাগ, দুঃখ, গ্লানি সব মুছে যায় এবং তারা সকলে মিলে আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে।